কেমন আছো আমার শিক্ষার্থী বন্ধুরা? ভালো তো? তাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি কিন্তু তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। তোমরা তো জানো যে আমরা কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পেজ থেকে নিয়মিত ক্লাস নিচ্ছি এবং তোমরা সেই ক্লাসগুলি দেখছো। ঘরে বসে তোমরা কিন্তু ক্লাসগুলি দেখতে পাচ্ছ। তাহলে আমি শুরু করছি আমাদের ক্লাস। তোমাদেরকে কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পেজ থেকে স্বাগত। ঠিক আছে, এবং তোমরা আমার পরিচয় তো জানো, তারপর আমি আমার পরিচয়টি বলছি। আমাকে তোমরা চিনোই, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো। তোমরা ছবিগুলি মনোযোগ দিয়ে দেখবে এবং চিন্তা করে কিন্তু বলতে হবে। পারবে না? পারবে। ভেরি গুড। ঠিক আছে, তোমরা ছবিগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ? তাই কি বন্দুক হাতে অস্ত্র নিয়ে কি দাঁড়িয়ে আছে বা প্রস্তুতি নিচ্ছে, এখানেও দেখতে পাচ্ছ। তারপর এখানেও কি প্রশিক্ষণ দিচ্ছে, এখানেও কিন্তু একই ধরনের ছবি। এখন তোমরা এই ছবিগুলি দেখে কি বুঝতে পারছো? কোনো কিছু কি বলতে পারছো বা চিন্তা করতে পারছো যে ছবিগুলি কিসে? যুদ্ধের। হ্যাঁ হয়েছে, ছবিগুলো কিন্তু যুদ্ধের ছবি। ঠিক আছে, মুক্তিযুদ্ধের। ভেরি গুড। হ্যাঁ, মুক্তিযুদ্ধের। কিন্তু মুক্তিযুদ্ধের মাঝে আমরা আজকে যে ছবিগুলো দেখেছি এগুলো হলো কি জানো? সামরিক বাহিনী। সামরিক বাহিনী। তাহলে আমরা আজকে করব এই মুক্তিযুদ্ধে কি সামরিক বাহিনী। তাহলে আমরা পাঠটি তোমরা লিখে নাও। আজকের পাঠ মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী। তাহলে সামরিক বাহিনী কি আমরা পড়ার আগে আমাদের সামরিক বাহিনী কি আমাদের কিন্তু জানতে হবে। তোমরা তো জানো সরকারের অধীনস্থ যেসব কর্মচারী আছে, হ্যাঁ, অর্থাৎ যারা অস্ত্র দ্বারা দেশকে রক্ষা করে, যুদ্ধ করে, শত্রুদের প্রতিহত করে, সরকারের অধীনে যাদের অস্ত্রধারী তাদের কি বলে? সামরিক। হ্যাঁ, তাদের বলে সামরিক লোকজন, তাদেরকে বলা হয় সামরিক লোকজন। আর আমরা যারা আছি আমরা হলাম বেসামরিক জনতা। ঠিক আছে, যদিও আমরা সরকারি চাকরিজীবী, তারপর আমরা কিন্তু বেসামরিক। আর যারা কি অস্ত্রধারী, যেমন পুলিশ বাহিনী, হ্যাঁ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা হলো সামরিক জনতা। ঠিক আছে, তারা হলো সামরিক বাহিনী। বুঝতে পেরেছো তোমরা? তাহলে সামরিক বাহিনী কি? ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আর কিছু ছবি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। দেখতে পাচ্ছ এখানে দুইটি ছবি আছে। তাই এখানে দুইটি ছবি আছে। এই যে ছবি, এই ছবিটা কি বলতে পারো? এই ছবিটা হলো মুক্তি বাহিনী আর হলো মুক্তি ফৌজ। এখানে দুইটি বাহিনী, মুক্তি বাহিনী, মুক্তি ফৌজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে মুক্তি বাহিনী কি, কখন গঠন করা হয়েছে, আমরা এখন এগুলি দেখব। এবং মুক্তি ফৌজ কি। ঠিক আছে বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখে নাও। স্ক্রিনে দেখে নাও মুক্তি বাহিনী। মুক্তি বাহিনী হলো 1971 সালের 11 জুলাই মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। তোমরা কি শুনতে পাচ্ছ? 1971 সালের 11 জুলাই মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এবং মুক্তি বাহিনী হলো যুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে, হ্যাঁ, পক্ষে যুদ্ধ করা সামরিক ও বেসামরিক মানুষের পুরো সংগঠন। তাহলে তোমরা স্ক্রিনে দেখে নাও। দেখতে পাচ্ছ 1971 সালের 11 জুলাই মুক্তি বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। আর মুক্তি বাহিনী হলো যুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে যুদ্ধ করা সামরিক ও বেসামরিক মানুষের পুরো সংগঠন। এই যে সামরিক বললাম এবং বেসামরিক কিন্তু লোক এখানে সংগঠনে ছিল। ঠিক আছে, এখন আমরা দেখব মুক্তি ফৌজ। মুক্তি ফৌজ কি তোমরা জানো? মুক্তি ফৌজ কি বলতে পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মুক্তিযুদ্ধের সময়
স্বাধীনতার পক্ষে যুদ্ধ করা সামরিক বাহিনীর মধ্যে 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয় মুক্তি ফোর্স। অর্থাৎ মুক্তি যুদ্ধের যে সামরিক বাহিনী, এই সামরিক বাহিনীর মধ্যে 30,000 যোদ্ধাদের নিয়ে কি নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠন করা হয় মুক্তি ফোর্স। ঠিক আছে, তোমরা দেখে নাও। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে যুদ্ধ করা সামরিক বাহিনীর মধ্যে 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত ফোর্সকে বলা হয় মুক্তি ফোর্স। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আরো কিছু ছবি দেখব। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি জানো উনি কে? জানো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। উনি হলেন মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতর গনি উসমানী। তোমরা নামটি লিখে নাও। উনি হলেন মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতর গনি উসমানী। ঠিক আছে, আমরা আরো কিছু ছবি দেখবো। আরেকটি ছবি দেখি এখন। ওনার নাম বলতে পারবে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। উনি হলেন মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। এই নামটি তোমরা লিখে নাও। মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা আরো 3টি ছবি দেখতে পাচ্ছ। বলতে পারবে ছবিগুলি কে? বলতে পারছো? আমি বলে দিচ্ছি। উনি হলেন মেজর খালেদ মোশাররফ, মেজর কে.এম. শফিউল্লাহ, মেজর জিয়াউর রহমান। ঠিক আছে, তোমরা নাম বলে লিখে নাও। মেজর খালেদ মোশাররফ, মেজর কে.এম. শফিউল্লাহ, মেজর জিয়াউর রহমান। ঠিক আছে বন্ধুরা, এরাও কিন্তু কি মুক্তিবাহিনীতে এরাও কিন্তু ছিল। কি হয়েছিল জানো? মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। কয়টি ফোর্সে? 3টি ফোর্সে। ঠিক আছে, ফোর্সগুলোর নাম কি জানো তোমরা? কে ফোর্স। এই যে খালেদ মোশাররফ, উনি একটি ফোর্সের প্রধান ছিলেন, কে ফোর্স। মেজর কে.এম. শফিউল্লাহ, মানে এস ফোর্স। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্স। তাহলে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল মুক্তিবাহিনীকে। তাহলে তোমরা দেখে নাও, মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। ফোর্সগুলি হলো কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স। ওকে বন্ধুরা, তাহলে আমরা আরো 2টি ছবি দেখব। দেখতে পাচ্ছ? এই যে অস্ত্র কি জমা দিচ্ছে, তাই না? ঠিক আছে, 2টি ছবি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে আমরা দেখি এখানে কি ছবিতে আমরা কি প্রকাশ করতে যাচ্ছে। দেখো, যখন স্বাধীন হওয়ার জন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে কি যুদ্ধ হয়, তখন সারা বাংলাদেশে স্থানে কিছু যুদ্ধ বাহিনী ছিল। এদের মধ্যে কাদেরিয়া বাহিনী, মায়া বাহিনী, আকবর বাহিনী, জিয়া বাহিনী, রফিক বাহিনী, মানস বাহিনী, তারপরে আছে সিরাজ শিকদার বাহিনী উল্লেখযোগ্য। হ্যাঁ, এই যে তারা বাহিনীগুলো দেখতে পাচ্ছ, এই বাহিনী মুক্তিযুদ্ধে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। তাদেরও অবদান ছিল। এই যে বাহিনীগুলো দেখতে পাচ্ছ, তাদের অবদান অনস্বীকার্য। আমরা স্কুলে দেখে নাই, দেখতে পাচ্ছ সারা বাংলাদেশে স্থানীয় কিছু যুদ্ধ বাহিনী ছিল। এদের মধ্যে কাদেরিয়া বাহিনী, মায়া বাহিনী, আকবর বাহিনী, জিয়া বাহিনী, রফিক বাহিনী, মানস বাহিনী, সিরাজ শিকদার বাহিনী উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধে তাদের অবদান কিছু অনেক অবদান তাদের ছিল। আমরা আরো একটি ছবি দেখব। ছবিটি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ বলতো? বুঝতে পারছো কি? প্রশিক্ষণ দিচ্ছে, তাই না? মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে কাদেরকে? মুক্তি বাহিনীদেরকে, সামরিক মুক্তি বাহিনীদেরকে। তোমরা দেখো, ভারতের বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। হ্যাঁ,
ভারতের বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধদের প্রশিক্ষণ দেওয়া হতো। আরেকটা ছবি দেখো, দেখতে পাচ্ছ ছবিটা মুক্তিবাহিনীদের ছবি, মুক্তিযুদ্ধদের ছবি। এরা কি জানো, এরা নিয়মিত যুদ্ধের পাশাপাশি সামনাসামনি কি আক্রমণ করতো এক লক্ষ গেরিলা বাহিনী। এদেরকে বলা হয় গেরিলা বাহিনী। এরা কিন্তু সামনাসামনি যুদ্ধ করতো। তাহলে মুক্তিযুদ্ধের সময় কত লক্ষ গেরিলা বাহিনী ছিল? 1 লক্ষ গেরিলা বাহিনী ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখে নাও, নিয়মিত যুদ্ধের পাশাপাশি সামনাসামনি আক্রমণে 1 লক্ষ গেরিলা বাহিনী যুদ্ধ করেছিল। তাহলে গেরিলা বাহিনীর কাজ কি ছিল? তারা সম্মুখে যুদ্ধ করতো, সরাসরি সামনাসামনি কিন্তু গেরিলা বাহিনী যুদ্ধ করতো। কত লক্ষ? 1 লক্ষ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আরো কিছু ছবি দেখবো। আমরা এখন একটা মানচিত্র দেখব। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে কি করেছিল জানো? 11টি সেক্টরে কি ভাগ করা হয়েছিল। ঠিক আছে, আমরা একটা স্ক্রিনটা দেখে নেই। দেখতে পাচ্ছ, তাই? কি করেছিল? বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সেক্টরগুলো দেখো, 11টি সেক্টর। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ভেরি গুড। বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করার পেছনে কারণ কিন্তু ছিল, অবশ্যই কারণ ছিল। এতে যুদ্ধের একটি আঞ্চলিক পরিচিতি ও সংগঠন গড়ে উঠেছিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখে নেই 11টি সেক্টরে কেন হয়েছিল। বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করার পেছনে কারণ ছিল এতে যুদ্ধের একটি অঞ্চলভিত্তিক পরিচিতি ও সংগঠন গড়ে উঠেছিল। আমরা একটি নিয়ে তুলে ধরছি, তোমরা দেখো। সেক্টর 10কে ব্যবহার করা হতো সাগর ও জলপথ প্রতিরোধ তৈরি করার জন্য। অর্থাৎ পাকিস্তানের শত্রু বাহিনী যেন সাগর এবং জলপথে না আসতে পারে, সেজন্য তারা 10 নম্বর সেক্টর কি প্রতিরোধ গড়ে তোলার জন্য কাজ করত। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো, যুদ্ধের একটি কৌশল হিসেবে নিয়মিত যুদ্ধের পাশাপাশি সামনাসামনি আক্রমণে গেরিলা যুদ্ধকে কাজে লাগানোর জন্য মুক্তি বাহিনীকে নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? ওকে, আমি এখন যা করেছি তোমাদেরকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করবো। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা দিবে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্ন দেখতে পাচ্ছ? এখানে 4টি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, মুক্তিবাহিনী কত তারিখে গঠন করা হয়? আমি কিন্তু তোমাদেরকে বলেছি মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন। এখানে দেখো বানানটি ভুল আছে, লেখা ভুল হয়েছে ফ্রন্ট, এখানে দন্ত সহ হবে। সেনাপতি কে ছিলেন? 3, মুক্তিযুদ্ধের সময় দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 4, মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টরের কাজ কি ছিল? ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে প্রশ্ন করছি, তোমরা কিন্তু উত্তর দেবে। মুক্তিবাহিনী কত তারিখে গঠন করা হয়েছিল? 11 জুলাই। ভেরি গুড। তাহলে সালটি বলো। 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী কি গঠন করা হয়। আমরা দেখে নেই, 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? তাও তো জানো, জেনারেল আতল গনি উসমানী। ঠিক আছে, জেনারেল আতল গনি উসমানী। মুক্তিযুদ্ধের সময় দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। খুব ভালো। মুক্তিযুদ্ধের সময় দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা, মুক্তিবাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো করা। মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টরের কাজ কি ছিল বলতো? জলপথ ও সাগর পথে কি প্রতিরোধ তৈরি করার জন্য। তোমরা দেখে নাও, মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টরের কাজ ছিল সাগর ও জলপথে প্রতিরোধ তৈরি করা। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? আমরা এখন কি উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবো। আমি বোর্ডে লিখবো, তোমরা শূন্যস্থান পূরণ করলে তোমরা দেখে নাও। তাহলে আমি শূন্যস্থান পূরণ করছি, তোমরা দেখো। ক, ঠিক আছে, মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান ছিল, আমি লিখছি, মুক্তি যুদ্ধের
প্রিয় স্লোগান স্লোগান ছিল। ফাঁকা ঘর। তোমরা কি বলতে পারবে? তোমরা বলতে পারবে মুক্তিযুদ্ধ প্রিয় স্লোগান ছিল কি? বলতে পারো? জয় বাংলা। খুব ভালো, তাহলে লিখে নাও জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। ঠিক আছে, তারপরে খ। খ তোমরা দেখতে পাচ্ছ? খ মুক্তি বাহিনী গঠন করা হয়। মুক্তি বাহিনী গঠন করা হয়। তোমরা তো বলতে পারবে গঠন করা কখন? 1971 সালে 11 জুলাই। তাহলে আমরা লিখতে পারি 1971 সালে 11 জুলাই। ঠিক আছে বন্ধুরা, তারপরে গ মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি। মুক্তি বাহিনী উপপ্রধান সেনাপতি। নামটি বলতে পারবে না? নামটি বলতে পারবে তো? বলো তো। এ কে খন্দকার। ভেরি গুড। এ কে খন্দকার। খন্দকার। ঠিক আছে বন্ধুরা। গ মুজিবনগর সরকার গঠনের পর কি হয়েছিল বলো তো? আমি লিখে দিচ্ছি মুজিবনগর সরকার গঠনের পর ফাঁকা ঘর গতি বৃদ্ধি পায়। গতি বৃদ্ধি পায়। ঠিক আছে বন্ধুরা, গতি বৃদ্ধি পায়। মুজিবনগর সরকার গঠনের পর গতি বৃদ্ধি পায়। কিসের গতি বৃদ্ধি পায়? মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে দেখে নাও, মুক্তিযুদ্ধে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। তারপরে ও আমি লিখে দিচ্ছি 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে হ্যাঁ গঠিত বাহিনীর নাম। গঠিত বাহিনীর নাম বলতে পারবে না? 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম বলতো মুক্তি ফোর্স। ভেরি গুড। মুক্তি ফোর্স। তোমরা লিখে নাও শূন্যস্থান পূরণ।
মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। মুক্তি বাহিনী গঠন করা হয় 1971 সালে 11 জুলাই। মুক্তি বাহিনীর উপর প্রধান সেনাপতি A.K. খন্দকার। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম মুক্তি ফৌজ। ঠিক আছে বন্ধুরা, লেখা হয়েছে? ঠিক আছে, তাহলে আমরা এখন একটি কাঠামোগত প্রশ্ন উত্তর দেখব। তোমরা স্ক্রিনে একটু খেয়াল করো। তোমরা একটু স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ? প্রশ্নটি দেখো, মুক্তি বাহিনী কখন গঠন করা হয়, কেন গঠন করা হয়, মুক্তি বাহিনীর 4টি কাজ লেখো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো মুক্তি বাহিনী কখন গঠন করা হয়। তোমরা তো জানোই 1971 সালের 11 জুলাই মুক্তি বাহিনী গঠন করা হয়, তাই না? তাহলে লিখে নাও 1971 সালে 11 জুলাই মুক্তি বাহিনী গঠন করা হয়। পরের প্রশ্ন, কেন গঠন করা হয় বলতে পারো? কেন গঠন করা হয়? মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মুক্তি বাহিনী গঠন করা হয়। দেখে নাও, মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য মুক্তি বাহিনী গঠন করা হয়। তারপর আছে মুক্তি বাহিনীর 4টি কাজ লেখো। মুক্তি বাহিনীর 4টি কাজ। তাহলে মুক্তি বাহিনীর 4টি কাজ হলো: শত্রুদের অবস্থান নিশ্চিত করা, 2 সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া, 3 গেরিলা যুদ্ধে অংশ নেওয়া, 4 দেশকে শত্রু মুক্ত করা। ঠিক আছে বন্ধুরা, তোমরা আবার দেখে নাও এটা 1971 সালে 11 জুলাই মুক্তি বাহিনী গঠন হয়। মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য মুক্তি বাহিনী গঠন করা হয়। আর মুক্তি বাহিনীর 4টি কাজ হলো: শত্রুদের অবস্থান নিশ্চিত করা, সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া, গেরিলা যুদ্ধে অংশ নেওয়া, দেশকে শত্রুমুক্ত করা। ঠিক আছে বন্ধুরা, তোমরা এখন সবাই বইয়ের 4 পৃষ্ঠা বের করে একটু দেখো। বই খুলে 4 পৃষ্ঠা একটু দেখো। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু আমি যা যা বলেছি সব লেখা আছে। তাহলে বন্ধুরা, তোমাদের তো একটি বাড়ির কাজ দিতে হয়, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ হলো মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। ঠিক আছে, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। ওকে বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসটা দেখতে পেরেছ এবং ভালো লেগেছে। তোমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, তোমরা বাসায় থাকবে, বাসায় থেকে পড়াশোনা করবে, বাড়ির বাইরে যাবে না, পিতামাতার কথা শুনবে, সাবান দিয়ে হাত ধুবে। স্কুল বন্ধ থাকার কারণে সমাজের শিক্ষকরা তোমাদেরকে লাইভ ক্লাস নিচ্ছে, তোমরা যেন ঘরে থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদেরকে আবারও ধন্যবাদ।